শীতল, ওরে শীতল, আরে কোথায় মরেছিস? তাড়াতাড়ি এখানে আয়। জি বুয়া, কি হয়েছে? এটা কি? এখনো পর্যন্ত তুই বাসন মাজার কাজ শেষ করিসনি কেন? আরে ঘরে কত কাজ পড়ে আছে, আর এই মহারানীটা আছে যে না বললে কোনো কাজই করে না। না বুয়া, আমি তো ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার করার পরই তো বাসন মাজতে যাচ্ছিলাম। আরে ঘর পরিষ্কার করতে কারো এত সময় লাগে? কিন্তু মা, এটা ঘর পরিষ্কার করছিল কোথায়? এটা তো বাইরে গলিতে কিছু মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। তাই ভাবছিলাম যে এত দেরি কেন হচ্ছে। না বুয়া, আমি তো ঘরেই পরিষ্কার করছিলাম। বাইরে কিছু মেয়েরা রাস্তা জিজ্ঞেস করছিল, তাই আমি শুধু তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিলাম। সত্যি বলছি, আমার বিশ্বাস করুন। তোর ওপর আর বিশ্বাস? রাস্তার কোনো মানুষকেও আমি বিশ্বাস করতে পারি, কিন্তু তোকে নয়। এবার এসব বাদ দে আর তাড়াতাড়ি এই বাসনগুলো মাজ। ঘরে আরও অনেক কাজ পড়ে আছে, বুঝলি? আরে কি হলো? কেন সকাল সকাল এত চিৎকার চেঁচেমেচি করছো? আরে চিৎকার না করলে কি করব? এই মেয়েটাকে দেখুন, একটা কাজ ঠিক মতো করতে পারে না, আর কোনো কাজ বললে দিন রাত লেগে থাকে। ঘরে এত কাজ পড়ে আছে, আর এটা এখনো একটা কাজই ঠিক মতো করতে পারেনি। এভাবে তো সারা জীবন কেটে যাবে, কিন্তু এর কাজ কোনোদিন শেষ হবে না। আরে এটা তো একেবারেই দুর্বল। এখন করবই বা কি? তুমি এটাকে ছাড়ো, আর আমি যে সুখবর এনেছি সেটা মন দিয়ে শোনো। সুখবর? কি সুখবর বাবা? আরে এমন সুখবর এনেছি যা শুনলে তোরও মন খুশিতে ভরে যাবে। এমন কি সুখবর বাবা? তাড়াতাড়ি বলুন, আর আমার একদমই ধৈর্য থাকছে না। সুখবর হলো তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে। সম্বন্ধ? কেমন সম্বন্ধ? আরে খুবই ধনী সম্বন্ধ। এই রাজ্যের সবচেয়ে বড় সেটের ছেলের সম্বন্ধ এসেছে, যাদের বাড়ি দেখলে তুমি তাকিয়ে থাকবেই। খুবই সুন্দর বাড়ি তাদের। আর কাল আমাদের দুজনকে তারা বাড়িতে ডেকেছে, তুমিও যাবে দেখে আসতে। এমন সম্বন্ধ খুব ভাগ্যবানদেরই মেলে। আর দেখো, আমাদের কপালে এমন সুযোগ এসেছে। আরে বাহ, আপনি কি সত্যি বলছেন? আজ তো আপনি আমার মনটাই খুশি করে দিলেন। আমি কাল অবশ্যই যাব। কঙ্গনা, তুইও এখন খুশি হয়ে যা। খুব শিগগিরই তোর বিয়ে একটা বড় বাড়িতে হতে যাচ্ছে। এখন তুই রানীর মতো জীবন কাটাবি, আরামে আর সুখে ভরা জীবন। হ্যাঁ মা, ঠিক বলেছ। পরের দিন কঙ্গনা বাড়িতে একা থাকে, আর সবাই ছেলেটাকে দেখতে ছেলের বাড়ি যায়। আরে আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। এখানে আসতে কোনো সমস্যা বা অসুবিধা হলো না তো? তারপর সবাই সম্বন্ধ নিয়ে কথা বলতে থাকে এবং সম্বন্ধ ঠিকও করে ফেলে। তারপর তারা বাইরে বের হয়। মা, এদের বাড়ি তো সত্যিই কত বড় এবং কত সুন্দর। সত্যিই কি আমার বিয়ে এদের সঙ্গে হতে চলেছে? আর নয় তো কি? তুমি কি ভেবেছ তোমার বিয়ে কোনো সাধারণ ছেলের সঙ্গে করে দেব? হ্যাঁ, আমাদের এই সম্বন্ধটা খুব ভালো লেগেছে। ওদের বাড়িটা কতই না বড় আর দামি। এত ধনী লোক, এর চেয়ে ভালো সম্বন্ধ তো আর পাওয়া সম্ভবই না। হ্যাঁ ঠিক বলছো। তাই তো আমি অনেক আগেই এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেছিলাম। আজ শুধু বাড়ি দেখতে এসেছি। তারপর রূপসার নজর পড়ে নদীর ওপারে থাকা একটি গরিব ছেলের ওপর, যে তার ঘরের সামনে বসে কাজ করছিল। মা, দেখো তো সামনে, একদিকে এত বড় বাড়ি আর অন্যদিকে ওই নদীর ওপারে ওই গরিবের ঝুপড়ি, যেখানে সেই দরিদ্র ছেলে থাকে। ওকে দেখলেই আমার ঘেন্না লাগছে, কিন্তু কি করব, মনে হচ্ছে বিয়ের পর রোজ ওই গরিবের মুখ দেখেই দিন কাটাতে হবে। আরে ছেড়ে দে মা, তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। সে তো নদীর ওপারে থাকে, তাকে দেখে মন খারাপ করিস না।
আস এখন বাড়ি চল। হঠাৎ সেই গরিব ছেলেটাকে দেখে রূপসার মাথায় একটা চিন্তা আসে। মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কেন না আমার সাথে সাথে শীতলের বিয়েও একসাথে করে দেওয়া হয়? তাতে আমাদের টাকাও বাঁচবে আর তার জন্য আলাদা খরচও করতে হবে না। ভাবনা খারাপ নয় মা, কিন্তু এত তাড়াতাড়ি ওর জন্য ছেলে পাওয়া যাবে কোথায়? পাবো না মানে? পেয়ে গেছি মা, ওই দেখো সামনে। কে? ওই গরিব ছেঁড়া ফাটা ছেলে যার অবস্থা এমনিতেই এত খারাপ, ওর কথা বলছিস? হ্যাঁ মা, ওরই কথা বলছি। ভাবো তো, কত দিন ধরে আমরা শীতলকে আমাদের বাড়িতে রেখেছি। আমার তো মনে হয় না আর ওকে রাখার দরকার আছে। সে কোনো কাজেই আসে না, বরং ওর বিয়ে ওই ছেলেটার সাথে করিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিলেই ভালো। ভাবনাটা খুবই ভালো। কি বলেন আপনি? শীতলের বিয়ে এই ছেলেটার সাথে করে দিই? আরে তুমি তো ওর বুয়া, তোমার যদি আপত্তি না থাকে আমার কি আপত্তি থাকতে পারে? ঠিক আছে, তাহলে এখনই ওর সাথে কথা বলে আসছি। যদি সে রাজি হয়ে যায় তাহলে দুজনের বিয়ে একদিনই করিয়ে দেব। তারপর তারা সেই গরিব ছেলের কাছে চলে আসে। আরে ও ছেলে, এখানে বসে কি করছিস তুই? আমি তো এখানে বসে এভাবে পাথর দিয়ে মূর্তি বানানোর চেষ্টা করছি। এতে আমার একা লাগে না, আর এটা করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই একা, তাই তো এসব করছিস। কিন্তু এখন থেকে তোর আর কখনো একা লাগবে না। আরে আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝলাম না। ঠিক আছে, আমি সরাসরি কথায় আসছি। তোকে তো বিয়ে করতে হবে। আমার বাড়িতে এক মেয়ে আছে, কাজের মেয়ে, সেও অবিবাহিতা, তোর মতোই একা। যদি তুই চাস তবে আমি তোদের বিয়ে করিয়ে দিতে পারি। এতে তোর আর একা লাগবে না, আর তোরও একটা পরিবার হবে যার সঙ্গে তুই সময় কাটাতে পারবি। কি সত্যি বলছেন? যদি ওই মেয়েকার কোনো আপত্তি না হয় তবে আমারও কোনো আপত্তি নেই। আমি তো বিয়ের জন্য পুরো প্রস্তুত। এই তো কথা। ঠিক আছে, কাল দেখা হবে, তারপর বিয়ের দিন ঠিক করব। তারপর সবাই বাড়ি ফিরে যায় এবং শীতলের সাথে বিয়ের কথা বলে। বলো তো, আমার এই সিদ্ধান্তে তোর কোনো আপত্তি তো নেই? না বুয়া, আপনি তো আমার নিজের বুয়া, আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আপনার সিদ্ধান্তে আমি না বলতে পারি কিভাবে? আপনি যদি আমার জন্য কাউকে ঠিক করে থাকেন তবে তিনি অবশ্যই ভালো হবেন। আমি আনন্দের সাথেই সেই ছেলেটাকে বিয়ে করতে রাজি, যাকে আপনি বলবেন। পরের দিন ভোরেই রেখা শীতলকে নিয়ে সেই গরিব ছেলেটির কাছে যায় এবং সব কথা ঠিক করে। এরপর দুই বোনের বিয়ে একই দিনে হয়ে যায়। রূপসার বিয়ে হয় বড় অভিজাত বাড়িতে, সেই ধনী ছেলের সাথে। আর শীতলের বিয়ে হয় নদীর ওপারে সেই কুঁড়ে ঘরে থাকা গরিব ছেলের সাথে। মাফ করো, এই বাড়িটা হয়তো খুবই ছোট। তোমার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আপনি এমন কথা বলবেন না। এই বাড়ি ছোট হলেও দুজন মানুষের থাকার জন্য যথেষ্ট। হ্যাঁ, কিন্তু তুমি যে বাড়িতে কাজ করতে সেটা তো অনেক বড় ছিল। তুমি সেখান থেকে এসেছো, তাই ভেবেছিলাম তোমার কোনো কষ্ট না হয়, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কাজ করতাম? এটা আপনি কি বলছেন? আমি তো আগে কোথাও কাজ করিনি। আমার নিজের বাড়ি ছাড়া আমি আর কোথাও কোনোদিন কাজ করিনি। আপনাকে এটা কে বলেছে? আমাকে তো সেই মহিলাই বলেছিল যিনি আমাদের বিয়ে করালেন। তিনিই বলেছিলেন যে তিনি তার কাজের মেয়ের বিয়ে আমার সাথে করাতে চান। তুমি যদি তাদের বাড়িতে কাজ না করতে তাহলে তিনি এমন কথা বললেন কেন? হয়তো এজন্য যে তিনি আমাকে পছন্দ করতেন না। আসল কথা, তিনি আমার নিজের বুয়া। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তিনি আমাকে মানুষ করেছেন, কিন্তু আমি কখনো তার ভালোবাসা পাইনি। পেয়েছি শুধু ঘৃণা, অপমান, আর কিছুই না। আচ্ছা, তাই তো ভাবছিলাম তিনি কোনো কাজের মেয়ের জন্য এভাবে সম্বন্ধ আনবেন কেন। শুনে খুব কষ্ট পেলাম যে তুমি এতদিন কোনো আপনজনের ভালোবাসা পাওনি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমার সবকিছু দেখব, তোমাকে কখনো একা মনে করতে দেব না। এখন আমি যাচ্ছি, কারণ এখন আমি আর একা নই, তুমি আছো আমার সাথে।
তাই এখন আমাকে আরও পরিশ্রম করতে হবে যাতে কিছু টাকা রোজগার করতে পারি এবং তোমার প্রতিটা ছোট ছোট চাহিদা পূরণ করতে পারি। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আসলে আমি একজন কাঠুরে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে সেগুলো বিক্রি করি, আর সেই টাকাতেই এই বাড়ি চলে। আমি প্রতিদিন কাজ করি না, কিন্তু এখন থেকে প্রতিদিন করব, শুধু তোমার জন্য। এরপর কেশব কাজ করতে বেরিয়ে যায়। কেশব প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যায় আর শীতল ঘরের কাজ সামলায়। কেশব যত টাকা রোজগার করে তাই দিয়ে তাদের সংসার চলে। অন্যদিকে রূপসা সেই বড় ও আড়ম্বরপূর্ণ বাড়িতে বিলাস ব্যসনের জীবন কাটাচ্ছিল। কোনো কাজের চিন্তা নেই, কোনো ভাবনা নেই। বাহ, সত্যিই আমার তো ভাগ্যই খুলে গেছে। ভাবিনি এত ধনী বাড়িতে আমার বিয়ে হবে। আর ওদিকে আমার বেচারা বোন শীতল, ওর অবস্থা তো এখন খুবই খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের বাড়িতে তাও ভালোই থাকতো। এখন কে জানে সেই গরিব ছেঁড়া কাপড় পরা ছেলেটার সঙ্গে কিভাবে দিন কাটাচ্ছে। আমার মনে হয় আমাকে একবার তার বাড়ি গিয়ে দেখা উচিত। দেখি তো কত কষ্টে আছে, এর সাথে সাথে তাকে একটু খোঁচাও মারা যাবে। এরপর রূপসা নদী পার হয়ে শীতলের বাড়িতে যায়। আরে, আপনি এখানে? যতদূর জানি আপনি নিশ্চয়ই শীতলের বুয়ার মেয়ে। ঠিকই ধরেছ। শীতল কোথায়? কোথাও দেখছি না যে। সে ভিতরে রান্না করছে। তারপর শীতল বাইরে বের হয়ে আসে। আরে রূপসা, তুমি এসো এসো, বসো, তোমার জন্য কিছু ভালো কিছু বানিয়ে আনি। দরকার নেই। তোমার কি মনে হয় আমি এই ঝুপড়িতে বানানো নোংরা খাবার খাবো, তাও আবার নিচে বসে? আমি তো শুধু তোমার অবস্থা দেখতে এসেছি, আর কিছু না। তুমি এসব কি বলছো রূপসা? আমি একদম সত্য বলছি। তোমাকে দেখে মনে হচ্ছে সত্যি তোমার অবস্থা খুবই করুণ। তা বাদ দাও, আমার স্বামী বিয়ের দ্বিতীয় দিনেই আমাকে দামি সোনার হার উপহার দিয়েছে। বলো তো, তোমার স্বামী বিয়ের এতদিনে তোমাকে একটা উপহারও দিয়েছে? না, কিন্তু আমার এর প্রয়োজনও মেয়ে। ভালো কথা, কারণ চাইলে ও তোমাকে কিছুই দিতে পারবে না। এর অবস্থা তো দেখো, এ তো নিজেই কোনোভাবে দিন কাটায়, তোমাকে কি দেবে? দেখো রূপসা, তুমি আমাকে যা বলতে চাও বলতে পারো, কিন্তু আমার স্বামীর দোষ আমার সামনে তুমি বলতে পারবে না। ভালো লাগলো তুমি এখানে এলে। এখন তোমার যা বলার ছিল বলেছ, এখন তুমি এখান থেকে যেতে পারো। বিয়ে হয়নি ঠিকমতো, আর রানীর মতো আচরণ তো দেখো। বিয়ের আগে ঠিক জায়গায় ছিলে, আর বিয়ে হতেই নিজের আসল জায়গা ভুলে গেলে। থাক, আমার কি, আমার যা দেখার ছিল দেখে ফেলেছি, এখন আমি চলে যাচ্ছি। এরপর রূপসা সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দিন জি, আমার কারণে আপনাকে এত কিছু শুনতে হলো। আরে কোনো ব্যাপার না, এখানে তোমার কোনো দোষ নেই। আচ্ছা, এখন আমি চলি, কাজে যেতে বেশ দেরি হয়ে যাচ্ছে। এরপর কেশব কাজে চলে যায়। শীতলের বোন ঠিকই বলেছে, বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু এখনো আমি শীতলকে কোনো উপহার দিতে পারিনি। ওকে একটা না একটা উপহার দেওয়া দরকার, কিন্তু বুঝতে পারছি না কি দেব। হ্যাঁ, ঠিক আছে, আমি নিজের হাতে বানানো একটি মূর্তি ওকে উপহার দেব। ও সেটি দেখে খুব খুশি হবে, পুরো বিশ্বাস আছে আমার। হ্যাঁ, সেটাই করি। এরপর কেশব কাঠ কাটা বন্ধ করে ছেনি নিয়ে পাথর দিয়ে তার স্ত্রী শীতলের হুবহু একটি মূর্তি বানাতে শুরু করে। দুদিন পর সেই মূর্তিটা তৈরি হয়ে যায়। এ কি জি, আমি দেখছি দুদিন ধরে আপনি জঙ্গলে যাচ্ছেন ঠিকই, কিন্তু কাঠ কেটে আনছেন না। তাহলে জঙ্গলে যান কেন?
কোথাও এমন তো নয় যে এখন আর আপনার কাঠ বিক্রি হচ্ছে না আর এখন আর কাজও পাচ্ছেন না? তাহলে আপনি শুধু আমাকে চিন্তা না করানোর জন্যই জঙ্গলে যাচ্ছিলেন? আরে না না শীতল, এমন কিছু নয়। আমি জঙ্গলে যেতাম তোমার জন্য একটা সুন্দর উপহার বানানোর জন্য। আর দেখো, 2 দিনের পরিশ্রমের পর আমি তোমার জন্য একটা দারুণ উপহার তৈরি করেছি। কি বলো? উপহার? কি ধরনের উপহার দেখি তো? হ্যাঁ, আমি এখনই সেটা তোমার সামনে নিয়ে আসছি। এরপর কেশব শীতলের মূর্তিটি তার সামনে নিয়ে আসে। মূর্তিটা দেখে শীতল অবাক হয়ে যায় আর চোখ সরাতে পারে না। আরে বাহ, কি সুন্দর একটা মূর্তি! আর এটা তো হুবহু আমার মতোই দেখাচ্ছে। এর আগে এত সুন্দর মূর্তি আমি কখনো দেখিনি। সত্যি করে বলুন তো, এটা কি আপনি নিজেই বানিয়েছেন? আমার ভালো লাগছে যে তোমার আমার বানানো মূর্তি এত পছন্দ হয়েছে। হ্যাঁ, এই মূর্তিটা আমি নিজেই বানিয়েছি। ছোটবেলায় আমার দাদু আমাকে মূর্তি বানাতে শিখিয়েছিলেন, আর তখন থেকেই আমি মাঝে মাঝে সময় পেলেই মূর্তি বানিয়ে থাকতাম। এই চর্চার কারণে আমার কাজের দক্ষতাও বেড়ে গেছে, আর এখন আমি আগের চেয়ে আরও সুন্দর মূর্তি বানাতে পারি। কেশবের কথা শুনে শীতলের মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো জানা ছিল না যে আপনি এত ভালো শিল্পী। আমার একদমই বুঝে আসছে না, আপনার ভেতর এত ভালো প্রতিভা থাকা সত্ত্বেও আপনি এখনো কাঠ কেটে জীবিকা নির্বাহ করেন কেন? তাহলে আমি আর করব কি? কাঠ কাটা ছাড়া তো আমার আর কোনো কাজ জানা নেই। আর এই মূর্তি বানিয়ে টাকা আয় করে কে? এই তো, আপনার ভাবনাটাই ভুল। এই রকম চিন্তার কারণেই আপনার ভেতর এত ভালো প্রতিভা থাকা সত্ত্বেও আপনি এখনও এত গরিব আর এত অল্প টাকায় দিন কাটান। তোমার হয়তো জানা নেই, কিন্তু এই কাজ করে মানুষ কত টাকা উপার্জন করে সেটা তো দেখলে চোখ খুলে যাবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একবার বাজারে যাও, সেখানে অনেক শিল্পী আছে। কেউ ছবি আকারে, কেউ মূর্তি বানায়, কেউ খেলনা তৈরি করে। তোমার কুশলতা দেখে আমি নিশ্চিত তুমি এই প্রতিভায় ভালো টাকা উপার্জন করতে পারবে। সত্যি বলছো? এ কথা বিশ্বাস করতে পারছি না। আমি তো এ পর্যন্ত মজা করে সময় কাটানোর জন্যই মূর্তি বানাই। এতদিন ধরে মূর্তি বানিয়ে কিভাবে টাকা হবে সেটা ভাবিনি। যে প্রতিভা দিয়ে তুমি সময় কাটাও সেটিকেই কাজে লাগালে তুমি রোজগার করতে পারো। শীতলের পরামর্শ মেনে কেশব 3-4 দিন ধরে ধারাবাহিকভাবে মূর্তি বানায়। পরে সে সেই মূর্তিগুলো নিয়ে বাজারে যায়। বাজারে পৌঁছে কিছু মানুষ কেশবের মূর্তিগুলো ঘনিষ্ঠভাবে দেখে। সবাই মুগ্ধ হয়ে তার কাছে আসে। আরে বাহ, এত সুন্দর মূর্তি! এগুলো কি তুমিই বানিয়েছ? হ্যাঁ মহাশয়, এগুলো আমি করেছি। আমি আপনারও হুবহু মূর্তি বানিয়ে দিতে পারি। সত্যিই কি? আমি বিশ্বাস করতে পারছি না যে কেউ পাথর দিয়েই মানুষের হুবহু মূর্তি বানাতে পারে। যদি তুমি বলো, আমি প্রমাণ করে দেখিয়ে দেব। তাছাড়া তুমি একটা মূর্তির দাম কত নেবে? আমি তো এটি মাত্রই শুরু করেছি, তাই মূর্তির দাম সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি যা দিবে আমি খুশি হয়ে নেব। ঠিক আছে, তাহলে তৈরি করো আমার হুবহু মূর্তি। যদি সেই মূর্তি আমার ভালো লাগে, আমি তোমাকে এত টাকা দিব যে তুমি অবশ্যই সন্তুষ্ট থাকবে। বলো তো, কখন আমাকে মূর্তি দিতে পারবে? হ্যাঁ মহাশয়, 2 দিন লাগবে মূর্তি বানাতে। ভালো, ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে আসব। আশা করি তখন তুমি মূর্তি তৈরি করে ফেলবে। তারপর কেশব বাজার শেষ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে ঘরের এক কোণে বসে লোকটির মূর্তি তৈরি করতে শুরু করে। 2 দিন পরিশ্রম করার পর কেশব মূর্তিটি তৈরি করে ফেলে। তারপর সেই মূর্তিটি বাজারে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ওই লোকটি চলে আসে। কেমন আছো ভাই? যেমন বলেছিলাম, আমি 3 দিনের পর আসছি। দেখো, আমি চলে এসেছি। এখন বলো, তুমি কি আমার মূর্তি তৈরি করেছ এবং এনেছো?
হ্যাঁ 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 মহাশয়, আপনার মূর্তি তৈরি হয়ে গেছে। দেখুন, এটাই মূর্তিটা। লোকটি কেশবের তৈরি মূর্তিটা দেখে বিস্মিত হয়ে যায়, চোখই সরাতে পারছে না। মূর্তিটা তার অত্যন্ত পছন্দ হয়। আরে বাহ, ছোটবেলার থেকেও ভালো মূর্তি বানিয়েছ। এর আগে কোনো পাথরের মূর্তি এত সুন্দর এবং হুবহু কেউ কখনো বানাতে দেখিনি। আজ আমি তোমার এই কুশলতা দেখে খুবই খুশি। আর এটা হলো তোমার অর্থ। আরে এটা কি? এটা তো অনেক বেশি। আমি কিভাবে এক মূর্তির জন্য এত টাকা নিতে পারি? না না, তুমি ভুল বোঝো। তুমি এখনো জানো না একজন শিল্পীর সত্যিকারের মূল্য কত। তার কুশলতা সবাই প্রশংসা করে, কারণ সে অসাধারণ কিছু তৈরি করে। তুমি আজ একদম সুন্দর মূর্তি তৈরি করেছ, তাই এই অর্থ মূর্তির কাছে কিছুই নয়। তুমি রাখো। হ্যাঁ, আর অন্যদের থেকে বেশি টাকা নিতে কখনো কমে কাজ করো না, না হলে তোমার শিল্পের কোনো মূল্য থাকবে না। তুমি শুধু একজন সাধারণ মূর্তিকারের মতো থেকে যাবে, আর তোমার জন্যে যেসব অন্যান্য শিল্পী আছে তাদেরকেও সমস্যায় ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার শিল্পের সঠিক মূল্য নেব এবং আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ মহাশয়। এরপর সেই ব্যক্তি চলে যায়, আর কেশবও সেই অর্থ দেখে খুব খুশি হয়। সে এই টাকা দিয়ে সে তার স্ত্রীর জন্য একটি সুন্দর শাড়ি কিনে আনে। কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? মূর্তি বিক্রি হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, শীতল বিক্রি হয়ে গেছে এবং অনেক অর্থও এসেছে। এটি সবই শুধুমাত্র তোমার কারণে সম্ভব হয়েছে। আমার তো কখনো জানা ছিল না যে এতে আমি এত অর্থ উপার্জন করতে পারবো। ওই ব্যক্তি এক মূর্তির জন্য এত বেশি অর্থ দিয়েছে, আর দেখো, সেই অর্থ দিয়ে আমি তোমার জন্য একটি মূল্যবান রেশমের শাড়ি এনেছি। আশা করি এটি তোমার খুব ভালো লাগবে। ওহ, এই শাড়ি সত্যিই খুব সুন্দর। আপনি সত্যিই আমার জন্য এনেছেন। এটা শুনে আমি খুব খুশি, আর আরও বেশি খুশি এটা জানার পর যে আপনার মূর্তিগুলো বিক্রি হচ্ছে। এখন আপনি খুব দ্রুত ধনী হতে পারেন। এই ঝোপড়িতে থাকার আর কোনো প্রয়োজন নেই। তুমি ঠিক বলেছ শীতল, আর সব কৃতিত্ব শুধু তোমারই। বন্ধুরা, প্রথম পর্ব এখানেই শেষ। পরের পার্ট দেখতে সবাই কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করো, তাহলে খুব দ্রুত দ্বিতীয় পর্ব চলে আসবে।